রেকর্ড অন করুন। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ক্যাপাসিটরের ক্ষেত্রে একটা ক্যাপাসিটরকে যখন চার্জ করা হয় তখন আমরা দেখছিলাম যে একটা ক্যাপাসিটর কে চার্জিং এবং ডিসচার্জিং এর যে প্রসেস সেটা আমরা দেখছিলাম। তো আজকে যে জিনিসটা দেখবো, যখন আমরা ক্যাপাসিটরকে চার্জ করব তখন চার্জের ইকুয়েশন কি হবে, কারেন্টের ইকুয়েশন কি হবে, ভোল্টেজের ইকুয়েশন কি হবে, এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করবো। একই সাথে একটা ক্যাপাসিটরকে যখন ডিসচার্জ করা হবে তখন চার্জ, কারেন্ট, ভোল্টেজ, এগুলোর ইকুয়েশন গুলো কি হবে সেগুলো আসলে দেখা হবে। তো আমরা আসলে শুরুতে একটা আরসি সার্কিট নিব। আরসি সার্কিট মানে হচ্ছে সেই টাইপের সার্কিট যেখানে কি কি থাকে, একটা রেজিস্ট্যান্স থাকে, একটা ক্যাপাসিটর থাকে, এই জিনিসগুলো থাকে। সো তাহলে আমরা আমি তোমাদের স্ক্রিনে হচ্ছে জিনিসটা দেখাই। আই থিংক তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ। তো আমরা শুরুতে একটা আরসি সার্কিট ড্র করতেছি। জিনিসটা হচ্ছে এরকম যে রেজিস্ট্যান্স আছে, এদিকে একটা ক্যাপাসিটর। তো ইনিশিয়ালি অবস্থা যেটা হবে সেটা হচ্ছে এরকম। আচ্ছা, তো এটা হচ্ছে একটা সুইচ, এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। যখন একটা ক্যাপাসিটরকে চার্জিত করা হয় তখন এই সুইচের সাথে এর হচ্ছে একটা কানেকশন করে দেওয়া হয়, ঠিক আছে? তো তখন ক্যাপাসিটর এই যে এখানে যে ইটা আছে, ব্যাটারিটা আছে, সেই ব্যাটারি থেকে এই ক্যাপাসিটরটা চার্জিত হয়, ঠিক আছে? তারপর যখন হচ্ছে চার্জিং প্রসেসটা শেষ হয়ে যায় তখন সুইচের সাথে বি এর কানেকশন করা হয়, তখন এই রেজিস্টরে ওই ক্যাপাসিটরের চার্জ গুলো হয়ে যাইতে থাকে, মানে ইউজ হইতে থাকে। তো ইনিশিয়ালি জিনিসটা কি হবে, ইনিশিয়ালি এটা হচ্ছে এরকম হয়ে যাবে। তাহলে এইখানে আমরা একটা ক্লোজ সার্কিট তৈরি হয়েছে। তো এই ক্লোজ সার্কিটে আমরা যদি কারশফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করি তখন আসলে কি হবে? আচ্ছা, এই ক্লোজ সার্কিটে আমরা যেটা করব কারশফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করব। এখানে পাওয়ার সোর্স আছে একটাই, সেটা হচ্ছে ই। এখানে একটা রেজিস্টর আছে, তো রেজিস্টরে আমার কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে। তো একটা রেজিস্টরে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হয় সেটা কি, ভি ইজ ইকুয়াল টু আইআর, তাই না? আইআর পরিমাণ ভোল্টেজ ড্রপ হয় একটা রেজিস্টরে। আর হচ্ছে ক্যাপাসিটর, ক্যাপাসিটরে আমার যে পরিমাণ ভোল্টেজ পাওয়া যাবে সেটা কি হবে, ক্যাপাসিটর ভি সমান সমান কি, কিউ বাই সি, তাই না? ক্যাপাসিটর ভি ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সি। সো আমাদের ইকুয়েশন আসলো ই ইজ ইকুয়াল টু ই সমান সমান আইআর প্লাস কিউ বাই সি। এটা হচ্ছে আমি কারশফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করে এই জিনিসটা আমি আসলে পেলাম। এখন এইটাকে আমি একটু সিম্পলিফাই করার চেষ্টা করব। সিম্পলিফাই করতে আমি যেটা করব সেটা হচ্ছে কিউ বাই সি কে এদিকে নিয়ে আসি, আই আর এটা আমি এর পাশে রাখলাম। এখন আমরা একটা জিনিস পড়ছিলাম আগে, যে আই সমান সমান কি, কিউ বাই টি না? মনে আছে এটা? আই সমান সমান কিউ বাই টি। হ্যালো, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আই সমান সমান যদি কিউ বাই টি হয় তাহলে আমরা চাইলে ডি কিউ বাই ডিটি, মানে অল্প পরিমাণ সময় অল্প পরিমাণ চার্জ, তাই এটাও লিখতে পারি আই সমান সমান ডি কিউ বাই ডিটি। তো এটা যদি লিখি আলটিমেটলি কি অবস্থা দাঁড়াবে, ই মাইনাস কিউ বাই সি আই সমান সমান ডি কিউ বাই ডিটি, এই একটা অবস্থা আসলো। তো এটাকে যদি আমরা একটু কাটাকাটি করি, দশাগু করি, সি সমান সমান ইসি মাইনাস কিউ ডি কিউ বাই ডিটি। এখন আমি একটা কাজ করতে পারি, কিউ এর যত টার্ম আছে সবগুলাকে আমি এক পাশে নিতে পারি।
কিউ ছাড়া যা যা আছে সবগুলাকে আমি আরেক পাশে দিতে পারি। সেই কাজটা যদি করি সেটা করলে কি হবে, ইসি মাইনাস কিউ ডিভাইডেড বাই ডি কিউ, আর উপরে হবে কি আর সি ডিভাইডেড বাই ডিটি। এখন আমি এই সমীকরণে সমীকরণটাকে উল্টে দিতে চাই। উল্টে দিতে চাই কেন? কারণ আমি এখানে ইন্টিগ্রেশন করতে চাই। তো ইন্টিগ্রেশন করতে চাইলে অবশ্যই কি থাকতে হয়, ডিটি ডিকিউ এগুলা উপরে থাকতে হয়, নিচে থাকলে তো ইন্টিগ্রেশন করা যায় না। তো এই জন্য আমি যেটা করবো, এই সমীকরণে উভয় পক্ষের লব আর হরকে উল্টে দিব। তাহলে আমি এটা লিখতে পারি ডিকিউ ডিভাইডেড বাই ইসি মাইনাস কিউ আর ডিটি ডিভাইডেড বাই আরসি। ঠিক আছে? আচ্ছা, এখন এই সমীকরণের উভয় পক্ষকে আমি ইন্টিগ্রেট করে দিব। এই সমীকরণে উভয় পক্ষে যদি ইন্টিগ্রেট করে দেই তাহলে কি আসে? তোমরা তো ত্রিকোণমিতি পড়ছো, আমাকে বলো তো যে 1 বাই ইসি মাইনাস কিউ এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি আসে? বলো তো। রাফি আছো? রাফি? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ইসলাম। এটাকে ইন্টিগ্রেট করলে কি আসতে পারে? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বললাম যে এটাকে ইন্টিগ্রেট করলে কি আসতে পারে। এরকম একটা জিনিস ছিল না যে যদি হরকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যায়, তাইলে আহ, জিনিসটা কি হয়? হ্যালো। লন অফ হ্যালো লন অফ হর। হ্যাঁ হ্যাঁ। স্যার, আছেন? হ্যাঁ আছি, তোমার নেটওয়ার্কে মনে প্রবলেম করছে। জি স্যার, ঢুকতে দিচ্ছে না স্যার, আমাকে বারবার জুম থেকে বের করে দিচ্ছে স্যার। ঠিক আছে, একটু চেষ্টা করো। Okay. তো এখানে যেটা বললো যে লন অফ হর হয়, তাই না? তো এখানে যদি আমি দেখি, চিন্তা করি ইসি মাইনাস কিউ, এটাকে যদি কিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, ইসি কে ডিফারেন্সিয়েশন করলে হবে শূন্য, কারণ তারা কনস্ট্যান্ট। আর মাইনাস কিউ কে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস ওয়ান, তার মানে উপরে তোমার একটা ওয়ান আছে। তার মানে আমি যদি হরকে ডিফারেন্সিয়েশন করে লব পাই, তাহলে সেটা হয় লন হর, যেটা হর থাকে সেটা। যেহেতু এখানে একটা মাইনাস ওয়ান থাকার কথা, যেহেতু নিচে মাইনাস নাই, তার মানে আমি এখানে যে একটা মাইনাস দিয়ে দিই তাহলে তো হয়ে যায় মাইনাস লন ইসি কিউ সমান সমান হচ্ছে ইন্টিগ্রেশন ডি কিউ ডিভাইড বাই ইসি মাইনাস কিউ। এই পাশে কি হবে? আচ্ছা, এখানে যেহেতু কোনো লিমিট নাই, তো একটা এ বসবে, মানে একটা কনস্ট্যান্ট বসবে, এটাকে বলা হয় কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। এরপরে এই পাশে 1 বাই আর সি, এই দুটো হচ্ছে কি আছে আমার কনস্ট্যান্ট হিসেবে আছে, এটা সামনে চলে আসবে। আর ডিটি কে ইন্টিগ্রেট করলে আসে। তো এই হচ্ছে অবস্থা, যেখানে এই হচ্ছে একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। বলো, কি কিছু বলতে চাচ্ছো? তো আমরা এখন যে জিনিসটা একটু দেখতে চাই সেটা হচ্ছে যে এর একটা মান বের করতে হবে। এই হচ্ছে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, এর হচ্ছে একটা মান বের করতে হবে। তো মান বের করতে পারি কখন? যে একেবারে ইনিশিয়াল সময়ে যখন টি এর মান শূন্য, তখন আমার চার্জের মানও কিন্তু শূন্য, কারণ তখনও কোনো চার্জ, মানে ক্যাপাসিটরটা তখনও চার্জ হয় নাই। সো একেবারে ইনিশিয়াল সময়ে টি সমান সমান শূন্য, ইউ সমান সমান শূন্য। সো সেক্ষেত্রে আমি এখানে বসাই, এটা হবে লন ইসি মাইনাস শূন্য প্লাস এ, আর এই পাশে টি সমান সমান শূন্য। এ ইজ ইকুয়াল টু লন ইসি ইকুয়াল টু লন ইসি। এখন এর যে মানটা আছে সেই মানটা যদি আমি এখানে বসায় দেই, তাহলে খুব সুন্দর মতো আমি কি পেয়ে যাব, আমার যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা পেয়ে যাব। তো এইটাতে এইখানে যদি আমি এই এর মানটা বসায় দিই, তাহলে কি আসবে, লন ইসি মাইনাস কিউ ডিভাইডেড প্লাস লন ইসি
সমান সমান t ডিভাইডেড বাই RC। ঠিক আছে, এরকম একটা অবস্থা তৈরি হচ্ছে। তো এখন আমি যেটা করতে পারি যে লন লন a প্লাস লন b সমান সমান কি, লন মানে লন a প্লাস লন b মানে হচ্ছে লন a b, আর লন a মাইনাস লন b মানে কি, লন a ডিভাইডেড বাই b। সো এখানে আমি চাইলে লিখতে পারি কি EC ডিভাইডেড বাই EC মাইনাস q সমান সমান t ডিভাইডেড বাই RC। আচ্ছা, এটা লিখতে পারি। তো এখন এই সমীকরণে উভয় পাশে আমি যদি এক্সপোনেনশিয়াল করে দিই, মানে যদি e নিয়ে আসি তাহলে লনটা চলে যাবে। তো এখানে যদি আমি e নিয়ে আসি তাহলে EC ডিভাইডেড বাই EC মাইনাস q অর্থাৎ হবে e টু দি পাওয়ার t বাই RC। এরপরে আমি একটা কাজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই সমীকরণে উভয় পক্ষকে এটাকে আমি উল্টে দিতে যাচ্ছি। উল্টে কেন দিব সেটা আমি একটু উল্টানোর পরে আমি বলতেছি সুবিধাটা কি হয়। EC ডিভাইডেড বাই Q ডিভাইডেড বাই EC সমান সমান এখানে হবে 1 বাই e টু দি পাওয়ার t বাই RC। এখন সুবিধাটা কি হইলো, সুবিধা যেটা হইলো আমি এখন এই EC দিয়ে সমীকরণে উভয় পক্ষকে ভাগ করে দিতে পারবো। ভাগ করলে কি হয়, EC ডিভাইডেড বাই EC মাইনাস ডিভাইডেড বাই EC, আর এখানে কি থাকতেছে e টু দি পাওয়ার মাইনাস t বাই RC। আচ্ছা, তো এই পাশে আমি যদি একটু মুছে লিখি, EC বাই EC হচ্ছে 1, Q বাই EC সমান সমান e টু দি পাওয়ার t বাই RC। ওকে, তো এই জিনিসটাকেই যদি আমরা আরেকটু ভেঙে লেখার চেষ্টা করি তাহলে কি আসে, এইটাকে এই পাশে নিয়ে আসবো আর এই Q বাই EC কে ওই পাশে নিয়ে যাবো, তাহলে কি হয় 1 মাইনাস e টু দি পাওয়ার t বাই RC সমান সমান Q ডিভাইডেড বাই EC। অতএব Q সমান সমান কি আসবে, EC 1 মাইনাস e টু দি পাওয়ার t বাই RC। ঠিক আছে, এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি, কারো কোনো কনফিউশন? স্যার আমার একটু কনফিউশন আছে স্যার। হ্যাঁ, কোথায় বলো তো? বলো। হ্যালো হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, তুমি বলো। স্যার, 3 নাম্বার লাইন থেকে স্যার একটু মানে বুঝি নাই স্যার ওখানে। এটা জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা, এখানে যেটা করছি আমি মানে এটাকে আমার ক্যালকুলেশনের সুবিধার্থে লব হর দুইটাকে আমি উল্টে দিচ্ছি। আমরা করতে পারি সেটা, তাই না? যদি এমন হয় 4/5 সমান সমান 8/10 হয়, তাহলে আমি এটা করতে পারি না 5/4 সমান সমান 10/8। জি স্যার। আমি সেটাই করছি, লব হরকে উল্টে দিচ্ছি। স্যার হ্যাঁ, ইটা তাহলে স্যার কোথা থেকে আসলো? এই যে ই। জি স্যার। আচ্ছা, কোন জায়গায় যদি লন থাকে, লনকে সরানোর বুদ্ধি কি? স্যার দুই পাশে যে লন আসবে। লনকে সরানোর বুদ্ধি কি? কোন জায়গায় যদি লন থাকে তাহলে এক্সপোনেনশিয়াল নিয়ে আসতে হয়। এক্সপোনেনশিয়াল আনলে যেটা হয়, লন আর এক্সপোনেনশিয়াল একটা একটাকে ভ্যানিশ করে দেয়, যার কারণে এই পাশে কোনো এক্সপোনেনশিয়াল নাই, আর এই পাশে আমি একটা এক্সপোনেনশিয়াল চলে আসে। আচ্ছা স্যার। ঠিক আছে, সেইভাবে ইটা চলে আসে। ক্লিয়ার? আচ্ছা, এখন চিন্তা করো যে একটা ক্যাপাসিটর চার্জিত হচ্ছে, চার্জ হইতে 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 একটা পর্যায়ে গিয়ে ক্যাপাসিটরের চার্জ মানে সর্বোচ্চ গিয়ে পৌঁছায়। বললাম টি সমান সমান যখন ইনফিনিটি, তখন ক্যাপাসিটরের চার্জ হয় সর্বোচ্চ সর্বোচ্চ পরিমাণ। তো টি এর মান যদি আমরা এখানে ইনফিনিটি বসাই,
টি এর মান যদি আমরা ইনফিনিটি বসাই তাহলে ক্যাপাসিটরের চার্জের মান সর্বোচ্চ হয়। দেখো তো কি হয়, টি সমান সমান যদি ইনফিনিটি হয় তাহলে কিউ সমান সমান কি হবে, ইসি 1 মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার টি বাই আরসি। তো কোনো কিছুর পাওয়ার মানে ই টু দি পাওয়ার টি বাই আরসি, যেখানে টি হচ্ছে ইনফিনিটি। তো কোনো কিছুর পাওয়ার ইনফিনিটি মানে কি, সেটাও কি হয়ে যাবে, ইনফিনিটি হয়ে যাবে। আর 1 বাই ইনফিনিটি মানে কি, কোনো কিছুর পাওয়ার ইনফিনিটি মানে কি, মানে এখানে টি এর জায়গায় আমরা কোনো ইনফিনিটি বসাই না। কোনো কিছুর পাওয়ার ইনফিনিটি মানে সেটাও ইনফিনিটি হয়ে যাবে। ইনফিনিটি স্যার। সি 1 মাইনাস 1 বাই ইনফিনিটি। 1 বাই ইনফিনিটি সমান সমান কত, বলতে পারবা? 1 বাই ইনফিনিটি হচ্ছে 0। 0 আচ্ছা 0, তাহলে আলটিমেটলি আমি পাচ্ছি কি, ইসি। তার মানে এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম চার্জ। ম্যাক্সিমাম চার্জ কিউ নট সমান সমান হচ্ছে ইসি। সো আমি আমার যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটাকে একটু আরেকটু যদি মডিফাই করে লিখি তাহলে আসবে কিউ ইজ ইকুয়াল টু কিউ নট 1 মাইনাস ই টু দি পাওয়ার টি বাই আরসি। কিউ ইজ ইকুয়াল টু কিউ নট 1 মাইনাস ই টু দি পাওয়ার টি বাই আরসি। এখন এটাকে যদি আমরা একটা গ্রাফ আকারে লিখি, যে এই দিক বরাবর হচ্ছে আমার টি টাইম, আর এই দিক বরাবর হচ্ছে আমার কিউ, তাহলে গ্রাফটা কেমন হবে, গ্রাফটা হবে এরকম এক্সপোনেনশিয়াল কার্ভ। এবং এই যে সর্বোচ্চ যে মানটা আসবে সেই সর্বোচ্চ মানটা হচ্ছে সিই বা কিউ নট। ঠিক আছে, কারো কোনো কনফিউশন আছে? আছে কোনো কনফিউশন? থাকলে আমাকে বলো। হ্যালো, তোমরা যদি এভাবে কথাবার্তা না বলো তাহলে তো সমস্যা। ইয়েস স্যার। আবার দেখলাম কদিন আগে যে তোমাদের মধ্যে, তোমাদের ব্যাচের কেউ একজন একটা ম্যাডামের ক্লাসের রেকর্ড নিয়ে একটা কাহিনী করছো। ঠিক আছে? তোমাদের তো, তোমরা যদি ক্লাসে একটু রেসপন্স না করো তাহলে তো আসলে ক্লাস নেওয়াটা একটু হয়ে যায়, মানে মনে হয় না যে আমি পাগলের মতো একা একা প্রলাপ করতেছি আর ক্লাসে কেউ নাই, এরকম একটা ব্যাপার মনে হয়। এই জন্যই তো আমরা তোমাদেরকে রেসপন্স স্যার এটা করানোর কি চেষ্টা করি। আমাদের ক্লাসের কেউ করছে স্যার? না না, তোমাদের ক্লাসে বলি নাই, আমি বলছি যে মানে, তোমাদের এই ব্যাচের কেউ একজন। আর কে করছে আমি তো তাকে চিনি না। স্যার আসলে অনেক সময় মানে মনে হয় কি এখনো বুঝি না, এই জন্য স্যার কি অ্যান্সার দিতে পারি না। না না, না বুঝলে তোমরা বলবা যে মানে এরকম কি কখনো হয়েছে যে ধরো তোমরা কোনো কিছু বুঝো না এই জন্য আমি তোমাদেরকে ধমক দিছি বা আমি কাউকে ইনসাল্ট করছি, এরকম কি না কখনো মানে হয়েছে? স্যার আসলে কি কোশ্চেন করব সেটাও বুঝি নাই। না, তাইলে আমাকে মানে শুরু থেকেই বলবা যে স্যার আসলে বুঝতেছি না, যদি একটু আবার বলতেন। কারণ আলটিমেটলি যেটা হলো যে ধরো আমি তোমাদেরকে সবই পড়াইলাম, সবই কিছু বললাম, আমি কষ্ট করলাম, সেমিস্টার শেষ করলাম, কিন্তু তোমরা আসলে কিছু বুঝলা না, তাহলে আসলে আমার পড়ে তো আসলে কোনো লাভ নেই। মানে তোমরা যদি কিছু না শিখো তাইলে আমি কিসের কিসের টিচার হইলাম? ঠিক আছে, বা আমি সিলেবাস শেষ করলাম না, আমি আমার সিলেবাসটা শেষ হোক, আলটিমেটলি তোমরা কিছু শিখলা না, তাহলে আমার সিলেবাস শেষ করার তো কোনো মানে হয় না। ঠিক আছে, তার মানে আমার তো কোনো সার্থকতাই থাকলো না। ঠিক আছে, তোমরা আহ যদি 2 লাইনও শিখো, 3 লাইনও শিখো, সেটাই হচ্ছে আমার মানে সাকসেস, মানে আমি সেটাই আমি মানে আমার নিজের স্যাটিসফ্যাকশন। তোমাদের মনে হয় এই ব্যাচের আমি সেদিন দেখতেছিলাম তোমাদের মেন্টরদের লিস্ট দেখতেছিলাম, জেসিয়া জিনিয়া শামিন মনে হয় তোমাদের মেন্টর, তাই না?
জি স্যার। আচ্ছা, ও আমার স্টুডেন্ট ছিল, ঠিক আছে। মানে ওদের কাছে তোমরা শুনতে পারবা যে মানে আমার আমার টেন্ডেন্সি সবসময় এরকমই যে আমি আমার স্টুডেন্টরা কি শিখতে পারতেছে, কি বুঝতে পারতেছে, সেটাই হচ্ছে আমি আহ, আমার সাকসেস মনে করি, বা সেটাই আমি আমার অ্যাচিভমেন্ট মনে করি। আমি তোমাদেরকে পড়াইলাম, খুব তাড়াতাড়ি সিলেবাস শেষ করলাম, অনেক কিছু করতে করতেই আমি পারি, ঠিক আছে, কিন্তু সে তাতে তো আসলে আলটিমেটলি কোনো মানে আমার কোনো অ্যাচিভমেন্ট হলো না। আচ্ছা, তো এখানে আমি যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে টাইমার চার্জের একটা গ্রাফ আমি ড্র করছি। তো এক্সপোনেনশিয়ালের গ্রাফগুলো যদি দেখো, তাহলে সেগুলো হয় কি যে শূন্য থেকে এক্সপোনেনশিয়ালি মানগুলো বাড়তে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে সর্বোচ্চ মানের কাছাকাছি থাকে এবং সেটা চলতে থাকে। তো এক্সপোনেনশিয়াল একটা কার্ভ যেগুলো হয় বা গ্রাফ যেগুলো হয় সেগুলো দেখতে হয় এরকম। আচ্ছা, তো এরপরে আহ, আমরা হচ্ছে কারেন্টের একটা ইকুয়েশন বের করার চেষ্টা করব। যদি তোমরা মানে বুঝে থাকো এবং সেক্ষেত্রে নেক্সটে তাকানো যাবে, আমার তো আগে কোনো লাভ হবে না। আবার তোমাদের তোমার ছেড়েও দিতে হবে স্যার আজকে। আচ্ছা, আমি কি সামনের দিকে যাবো? হ্যাঁ হ্যাঁ স্যার। তো আমরা কারেন্টের মান বের করবো। কারেন্ট হচ্ছে আই। আই হচ্ছে কি জি কিউ বাই ডিটি। হচ্ছে আমরা কিউ কে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। তো এখানে কিউ এর মান পাইছি কিউ নট 1 মাইনাস ই টু দি পাওয়ার টি বাই আর। তো সেই মানটা যদি আমরা এখানে বসাই তাহলে কি হচ্ছে ডি ডিটি কিউ নট 1 মাইনাস ই টু দি পাওয়ার টি বাই, ঠিক আছে। তো এখন হচ্ছে ট্রাই করি যে এটাকে ইন্টিগ্রেট করার জন্য, ডিফারেন্সিয়েশন করার জন্য ডি ডিটি এটা যদি ভাঙে ভেঙে করি আমরা, এখন হবে কিউ নট ই টু দি পাওয়ার টি বাই আর। কিউ নট কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়, কিউ নট যেহেতু একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন করতে হবে শূন্য। তো এখানে আর থাকবে না, মাইনাস কি হবে ডি ডিটি কে যদি ইন্টিগ্রেশন করি, তো ইএক্স কে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে কি হয়, আবু বকর সিদ্দিক বলো তো, ইএক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? আবু বকর সিদ্দিক, সেটা কি 1 পাবো? ইএক্স কে ডিফারেন্সিয়েশন করলে ইএক্স ই আসে, হ্যাঁ। যা ইএক্স হচ্ছে এমন জিনিস যেটাকে ডিফারেন্সিয়েশন করলে ওই একই জিনিস চলে আসে। তো ই টু দি পাওয়ার টি বাই আর সি কে যদি ডিফারেন্সিয়েশন করি, সো ই টু দি পাওয়ার টি বাই আর সি চলে আসবে। এক কথা হচ্ছে যাকে আমি এক্স ধরছি সেটা তো এক্স না, তখন ওইটাকে আমার কি করতে হবে, আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ওইটাকে যদি আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, তাহলে ডি ডি টি করতে হবে কাকে, মাইনাস টি বাই আর সি কে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে আমার, আগে থেকে তো একটা মাইনাস আছেই, ই টু দি পাওয়ার টি বাই আর সি, এখানে একটা মাইনাস সামনে চলে আসবে, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। আর টি বাই আর সি মানে 1 বাই আর সি, টি কে ডিফারেন্সিয়েশন করলে তো 1, আলটিমেটলি যেটা থাকতেছে সেটা হচ্ছে এরকম। আচ্ছা, আমি এখানে একটা জিনিস একটু লিখতে ভুলে গেছিলাম, তো এখানে কিন্তু একটা কিউ নট আছে, কিউ নট কিন্তু এখানেও গুণ হবে। তো এখানটাতে একটা কিউ নট আগে থেকে থাকবে, এখানে একটা কিউ নট থাকবে, এখানে একটা কিউ নট থাকবে। মানে এই কিউ নটটা কিন্তু সব জায়গায় আছে। ওকে, সো এটা আসবে কিউ নট ডিভাইডেড বাই আর সি ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। এখন দেখো একটু টেকনিক্যালি একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কেমন,
ডিভাইডেড বাই সি মানে কি? কিউ ডিভাইডেড বাই সি এটা মানে হচ্ছে কি বি না? স্যার কিউ ডিভাইডেড এটা স্যার এই সূত্রের জন্য আনতেছি আলাদা কিউ ডিভাইডেড বাই সি। হ্যাঁ হ্যাঁ বলো। আমি কিউ ডিভাইডেড বাই সি এটা আমি সূত্রের জন্য আনতেছি আলাদা করে। এটা আলাদা করবো কেন? এটা আলাদা করলে আমাদের হচ্ছে যেহেতু আমরা কারেন্টের ইকুয়েশন বের করতেছি, তো কারেন্টের একটা টার্ম আমরা এখানে নিয়ে আসতে চাচ্ছি আর কি। তো কিউ ডিভাইডেড বাই সি মানে কি ভিসি, বা তোমরা এটাকে আরেকভাবে লেখা যায়, আমরা জানি কি কিউ নট সমান সমান হচ্ছে ভিসি, এই আর নিচে আছে আমার আরসি, আচ্ছা ই টু দি পাওয়ার টি বাই আরসি। সিসি যদি কাটি ভি ডিভাইডেড বাই আর কি আর কিউ নট আই নট না, ভি বাই আর মানে আই নট না, ভি ইজ ইকুয়াল টু আই আর। জি তাহলে জি, ভি বাই আর সমান সমান আই নট, তাহলে ইকুয়েশন পাচ্ছি কি আই সমান সমান আই নট ই টু দি পাওয়ার টি বাই আর। সো এটারও একটা গ্রাফ আঁকা যাবে, এটাও যদি আমি একটা গ্রাফ আঁকি, গ্রাফটা দেখতে কেমন হবে? দেখো টি এর মান যখন শূন্য, টি এর মান যদি আমি শূন্য বসাই তাহলে কি হয়? টি এর মান শূন্য মানে হচ্ছে এটা তো আসলে এরকম i 1 বাই ই টু দি পাওয়ার টি বাই আর। তো এখানে যদি টি এর মান শূন্য বসাই তাহলে শূন্য ডিভাইডেড বাই আর সি মানে কি সেটাও শূন্য। জিরো হ্যাঁ জিরো। ই টু দি পাওয়ার জিরো মানে কি? কোনো কিছু পাওয়ার জিরো মানে 1 ওয়ান। 1 আচ্ছা ওয়ান ডিভাইডেড বাই ওয়ান ওয়ান। 1 তাহলে আলটিমেটলি থাকতেছে কি যখন One. টি এর মান শূন্য তখন আই এর মান কি হবে? আই নট না? জি স্যার। তার মানে একেবারে ইনিশিয়াল টাইমে এটা হচ্ছে আই নট, টাইম যত তো বাড়তে থাকবে। দুইটাই যখন জিরো তখন স্যার একদম মাঝখানে নিয়ে যাবে জিরোতে থাকবে সামনে যাওয়ার কথা না। বুঝি নাই? স্যার দুইটা মানে যখন জিরো আসছে তখন তো একটা মাঝখানে থাকবে, সামনে যাওয়ার কথা না, ওই জায়গায় তো স্টিল থাকা যায় যেখানে ছিল ফার্স্ট পয়েন্টে। দুইটা মান কোথায় জিরো? টি আমাদের টি আসছে জিরো, তো টি তো না টি জিরো টি জিরো না, আমি হচ্ছে গ্রাফে টি এর মান বসাচ্ছি যে ও আছে। টি এর মান যখন একেবারে শুরুতে, মানে যখন টাইম একেবারে শুরু, তখন কারেন্টের মান কত ছিল? তখন কারেন্টের মান কত ছিল? সর্বোচ্চ ছিল। আস্তে আস্তে কারেন্টের মান কমতে থাকবে। তো সেইটাই গ্রাফটা হবে এরকম, মানে শুরুতে অনেক বেশি, আস্তে আস্তে এই কারেন্টের মানটা কমতে থাকবে, তবে এরকম বাড়তে থাকবে। তো এটা হচ্ছে আমার কারেন্ট, আর এই পাশে হচ্ছে টাইম। ঠিক আছে? এরপরে তোমাদের কাছে অনেক সময় চাইতে পারে যে ভোল্টেজের মান কত বা পটেনশিয়াল ডিফারেন্সের মান কত সেটা বের করো, এরকম চাইতে পারে। তো সেই রকম যদি চাই সেটা বের করা আরো সহজ। আমরা জানি V is equal to Q divided by C. তো Q কি পাইছি? Q পাইছি Q নট 1 মাইনাস e টু দি পাওয়ার t বাই r c, আর নিচে হচ্ছে C। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে অবস্থা। তো আমরা জানি Q is equal to VC 1 minus e to the power t by RC, নিচে হচ্ছে C। AC আর AC কাটা, তা থাকতেছে কি? আচ্ছা Q is equal to V naught C, যেহেতু Q naught ছিল তো এটা V naught দেই, তাহলে V is equal to V naught 1 minus e to the power t by RC। এটার ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে? এটার ক্ষেত্রে গ্রাফ হবে ওই যে প্রথমটার মতো, যে যখন টি সমান সমান হচ্ছে 0 তখন v এর মান আসবে হচ্ছে 0। কিভাবে? কারণ আমরা দেখছি e টু দি পাওয়ার t বাই rc এর মান আসে 1, তাহলে 1 মাইনাস 1 তাহলে 0 হয়ে যাবে। তাহলে এই আমি যদি v এর গ্রাফ আঁকি তাহলে v এর গ্রাফ হবে এরকম, v এর গ্রাফটা হবে এরকম। ঠিক আছে? শুরুতে হচ্ছে 0, আর যদি ইনফিনিটি হয় তাহলে সেক্ষেত্রে এটার মান হচ্ছে অনেক হবে, v নট হবে। স্যার এই টাইপের কোশ্চেন আসলে কি গ্রাফ আর্ট করে দেখাবো?
হ্যাঁ, এই টাইপের কোশ্চেন আসলে গ্রাফ এঁকে দেখাতে হবে। ওকে স্যার। বা অনেক সময় শুধু গ্রাফও কিন্তু আসতে পারে। মানে জাস্ট আমরা গ্রাফটা এঁকে দিলেই হবে, লিখে হ্যাঁ, রাখবো। গ্রাফটা এঁকে দিলেই হবে। আচ্ছা, তো এখানে আরেকটা টার্ম আছে, যে টার্মটা আমাদের আসলে জানতে হবে, সেটার নাম হচ্ছে টাইম কনস্ট্যান্ট। টাইম কনস্ট্যান্ট নামে একটা ই আছে, একটা টার্ম আছে। সেই টাইম কনস্ট্যান্ট জিনিসটা কি? তো টাইম কনস্ট্যান্ট মানে হচ্ছে আর সি, আর আর হচ্ছে সি, আর সি সার্কিটে আর আর সি এই দুটাকে একত্রে টাইম কনস্ট্যান্ট বলা হয়। এটাকে প্রকাশ করা হয় টাউ সি দ্বারা। তো টাউ সি সমান সমান আর সি। দেখো, এটাকে টাইম কনস্ট্যান্ট কেন বলা হয়? আর মানে কি? আর মানে হচ্ছে পি ডিভাইডেড বাই আর, আর সি মানে হচ্ছে কিউ ডিভাইডেড বাই ভি। তাহলে কি হয়? ভি ভি কাটা থাকতেছে কিউ ডিভাইডেড বাই আর। কিউ ডিভাইডেড বাই আর মানে কি? এটা হচ্ছে টাইম। সো আর সি যে একক বা ডাইমেনশন, আর টাইমের ডাইমেনশন হচ্ছে এক। এই জন্য আর এবং সি বা এই যে জিনিসটাকে বলা হয় ক্যাপাসিটিভ টাইম কনস্ট্যান্ট বা টাইম কনস্ট্যান্ট। ঠিক আছে, এবং সেটাকে ডিনোট করা হয় আর সি দ্বারা। এখন যদি এমন হয় যে কোন এক জায়গায় টাইম হচ্ছে আর সি সমান সমান টাইম, তো ওই টাইমে চার্জের মান কত হবে? দেখি তো ওই টাইমে চার্জের মান কত হয়। কিউ ডিভাইডেড বাই কিউ নট 1 মাইনাস ই টু দি পাওয়ার বাই আর সি। কিউ নট 1 মাইনাস ই টু দি পাওয়ার, টি এর মান হচ্ছে টাউ সি, টি এর মান আমরা লিখবো টাউ সি, টাউ সি সমান সমান হচ্ছে আর সি, আর সি ডিভাইডেড বাই আর সি। কি আসবে? কাটা। তাহলে এটা থাকবে কি? কিউ নট সমান সমান কিউ নট 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1। এখন তোমরা যদি ক্যালকুলেটরে এই জিনিসটা দেখো, 1 মাইনাস 1 বাই ই মান কত, তাহলে দেখবা এটা হয় কত? আহ 0.63। তার মানে বলা হয় যখন টাইম কনস্ট্যান্ট হচ্ছে আর সি, তখন যে পরিমাণ ই হবে, চার্জ উৎপন্ন হবে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম কারেন্টের 63%। ঠিক আছে, যখন টাইম কনস্ট্যান্ট হচ্ছে আর সি, তখন যে পরিমাণ কারেন্ট উৎপন্ন হয়, যে পরিমাণ চার্জ উৎপন্ন হয়, সেই চার্জ হচ্ছে ম্যাক্সিমাম যে কারেন্ট, সেই কারেন্টের 63%। তো এই জন্য অনেক সময় টাইম কনস্ট্যান্ট অফ এ সার্কিট ইজ, এরকম বলা হয়, টাইম কনস্ট্যান্ট অফ এ সার্কিট ইজ ডিফাইন্ড as the time taken by a condenser to reach 60% of its final charge। মানে একটা ক্যাপাসিটরের 60% চার্জ হইতে যে সময় লাগে, সেই সময়টাকে বলা হয় কোন একটা সার্কিটের ক্ষেত্রে ক্যাপাসিটিভ টাইম কনস্ট্যান্ট। একটা কন্ডেন্সার বা ক্যাপাসিটরের ক্ষেত্রে 63% চার্জ হইতে যে সময় লাগবে, সেটাই হচ্ছে ওই ক্যাপাসিটর বা কন্ডেন্সারের টাইম কনস্ট্যান্ট। ক্লিয়ার? স্যার এরকম থিওরি কি আমাদের লাগবে স্যার? মানে এত বড় থিওরি স্যার, একটার পর একটা। এগুলো তো অনেক স্যার। এগুলো তো একটার সাথে আরেকটার সাথে সম্পর্ক আছে না, মানে একটা পারলে তো আরেকটাই পারা যায়। থিওরিটি তাৎক্ষণিক ধরলেও তাৎক্ষণিক পারা যাবে না স্যার, হুট করে এত বড় এতগুলা। স্যার আমাদের মিটিং আছে এখন, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেন। আচ্ছা, আমি 5:30টায় ছাড়বো তোমাদেরকে, হ্যাঁ, আর 10 মিনিট পরে ছাড়বো। আচ্ছা, তো এখন একটা কাজ তোমাদেরকে দিয়ে দিব বাসায় করার জন্য। ঠিক আছে, বাসায় করার জন্য একটা কাজ দিয়ে দিব, প্লাস আমি একটু দেখিয়ে দিব তোমাদেরকে। সেটা হচ্ছে আমরা এতক্ষণ মানে চার্জিং প্রসেসটা আসলে দেখতেছিলাম। যদি এমন হয় যে আমরা আসলে একটা ডিসচার্জিং প্রসেস দেখতেছি, তখন আসলে কি হবে? চার্জিং এর জায়গায় যদি ডিসচার্জ হয়, তখন আসলে কেমন হবে ব্যাপারটা? তো আমাদের ইকুয়েশনটা কেমন ছিল, মানে আমাদের গ্রাফটা কেমন ছিল, সরি ফিগারটা কেমন ছিল, সার্কিটটা ছিল এরকম।
আমি বলছিলাম এটা হচ্ছে এস, এটা বি, এটা হচ্ছে এ, এটা আর, এটা সি, এটা হচ্ছে ই। তো যখন চার্জিং ছিল তখন এই দুটোর মধ্যে কানেকশন ছিল, যখন ডিসচার্জিং হবে তখন এই কানেকশনটা থাকবে না, তখন কানেকশন হবে এইটুকু। এইটুকুর মধ্যে কানেকশন হইলে আমার এখন যে ক্লোজ সার্কিট সেটা হচ্ছে এরকম। এই ক্লোজ সার্কিটে আমি যদি কারশফের ল অ্যাপ্লাই করি তখন কি হবে? এই ক্লোজ সার্কিটের মধ্যে কোনো ধরনের ভোল্টেজ প্রডিউস করার কোনো জায়গা আছে? কোনো ব্যাটারি আছে? এইটুকুর মধ্যে কোনো ব্যাটারি আছে? না স্যার, নেই। ব্যাটারি নাই। আচ্ছা, না, তার মানে কোনো ব্যাটারি নাই, তার মানে ভোল্টেজ প্রডিউসের হার হচ্ছে 0। ভি আছে, ভি তে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে সেটা হচ্ছে আইআর, আর কিউ তে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে সেটা হচ্ছে কিউ ডিভাইডেড বাই সি। তো আগের মতোই আমি যদি ই করি, কিউ ডিভাইডেড বাই সি সমান সমান আই এর মান বসাই হচ্ছে ওই যে ওই রকম মাইনাস, এই পাশে নিয়ে আসলে মাইনাস হবে, আই এর মান লিখি ডি কিউ বাই ডিটি, যেটা আমি আগের বারে বসাইছিলাম, সমান সমান R। এই জিনিসগুলোকে মুখস্থ করার চেষ্টা করো না, বোঝার চেষ্টা করলে এগুলা খুবই সহজ। আমার মনে হয় না খুব বেশি কঠিন মনে হবে তোমাদের কাছে। আচ্ছা, এরপরে যেটা করো সেটা হচ্ছে কি করবা, কিউ এর যে টার্ম গুলো আছে সেই টার্ম গুলো এক পাশে নেওয়ার চেষ্টা করো, তার মানে কিউ এর এই কিউটাকে ওই পাশে নিয়ে যায়, আর ওই পাশে যা যা আছে এই পাশে নিয়ে আসি। তাহলে আমার কি দাঁড়াবে, এই টিটা উপরে চলে যাবে ডিটি, আরটা নিচে চলে আসবে আর সি, আর এই কিউটা যদি ওই পাশে নিচে চলে যায় তাহলে কি হবে, জি কিউ বাই কিউ। এখন আবার আগের মতো দুই পাশে ইন্টিগ্রেট করে দাও। আমি বলছিলাম লনকে হরকে ডিফারেন্সিয়েশন করলে যদি লগ পাওয়া যায় তাহলে কি হয়, লন লন আসে, তাই না? আর এই পাশে যদি ইন্টিগ্রেট করি কি হবে, 1 বাই RC, এটা হচ্ছে কনস্ট্যান্ট, আর এদিকে আসবে হচ্ছে টি, টি আসবে একটা কনস্ট্যান্ট আমি কে নিলাম, আর এই পাশে করলে কি হবে মাইনাস লন কিউ। কারণ কি হরকে ডিফারেন্স 1 বাই কিউ সমান সমান কি লন কিউ না? জি স্যার। তো এখানে আবার আগের মতো এই কে এর মানটা বের করতে হবে, যেখানে কে হচ্ছে একটা ইন্টিগ্রেশন মানে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। তো সেম ওয়েতেই যখন টি সমান সমান 0, যখন টি সমান সমান 0 তখন কিউ এর মান কত? এবার কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু ডিসচার্জ প্রসেস। ডিসচার্জ প্রসেস মানে কি, একটা ক্যাপাসিটর ফুললি চার্জ হয়েছে, সেটাকে আমি এখন আবার চার্জ শেষ করব, তাহলে তাহলে কি যখন ডিসচার্জিং প্রসেসটা শুরু হচ্ছে তখন ক্যাপাসিটরের চার্জ কি সর্বোচ্চ পরিমাণ আছে না? টাইম গেলে না চার্জ শেষ হবে? তো শুরুতে চার্জের পরিমাণ সর্বোচ্চ বা ম্যাক্সিমাম সেটা হচ্ছে কিউ নট। তাহলে টি এর মান বসাই আমরা 0, তাহলে 1 বাই RC প্লাস কে, এই পাশে হবে মাইনাস লং কিউ নট। তাহলে এই পাশে এটা তো 0, তো কে থাকবে মাইনাস লং কিউ নট। এই মাইনাস লং কিউ নটটাকে আমি যদি আমার এই সমীকরণে বসাই তাহলে কি হবে, 1 বাই RC টি প্লাস প্লাস মাইনাস যেহেতু তার মানে মাইনাস দিকে লং কিউ নট সমান সমান মাইনাস লং কিউ। এখন আমরা কি করব, লন যে জিনিসগুলো আছে সবগুলো লনকে এক পাশে নিয়ে যাই, এটাকে এই পাশে নিয়ে আসি, লন কিউ নট মাইনাস, স্যার এই পাশে নিয়ে আসবেন না সামনে, তাহলে তো স্যার দুই বলো মানে স্যার সমীকরণের ওই পাশে স্যার মাইনাস যে লন কিউ আছে এটাই আচ্ছা সমীকরণ। লন গুলোকে আমরা এক পাশে নিই, ঠিক আছে, তাহলে টি ডিভাইডেড বাই আরসি ওটা ওই পাশে নিয়ে যাই। আচ্ছা তাহলে এটা তো এই পাশে নেই, তাহলে লন কিউ নট মাইনাস লন কিউ, ঠিক আছে। জি স্যার। ওকে, তাহলে টি ডিভাইডেড বাই আরসি, এটা আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে লন ডিভাইডেড বাই
কিউ নট ডিভাইডেড বাই কিউ। আচ্ছা লন এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে দুই পাশে আমার একটা এক্সপোনেনশিয়াল যদি টার্ম নিয়ে আসি তাহলে আমি লনটাকে উঠে ফেলতে পারি। e টু দি পাওয়ার t বাই rc সমান সমান আসবে q নট ডিভাইডেড বাই q। কিউ এখন আমি যদি q এর মানটা বের করতে চাই, আরেকটা কাজ যদি করি তাহলে q এর মানটা বের করা আমার জন্য সহজ হবে। আমি এই লব হরকে আবার উল্টে দেব, উল্টে দিলে এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে 1 বাই t বাই rc। এটা হবে q ডিভাইডেড বাই q নট। সেক্ষেত্রে q এর যে মান আসবে সেটা হবে q সমান সমান q নট e টু দি পাওয়ার মাইনাস t বাই rc। ঠিক আছে, সো এটাই হচ্ছে ডিসচার্জিং এর জন্য q এর ইকুয়েশন q ইজ ইকুয়াল টু q নট e টু দি পাওয়ার মাইনাস t বাই rc। মানে স্যার এটা সময় কতক্ষণ লাগবে হ্যাঁ ডিসচার্জিং হতে? মানে ডিসচার্জিং এ তোমার টাইমের সাথে সাথে ইসের তার পরিবর্তনটা কেমন হবে, টাইমের সাথে সাথে আর কি পরিমাণ ডিসচার্জ হবে, কি পরিমাণ চার্জ ডিসচার্জ হবে। তো স্যার বুঝতে পারছি। এক্ষেত্রে যদি তুমি হচ্ছে ইটা আঁকো, গ্রাফটা ড্র করো, তাহলে ওই আগের মতো একটা গ্রাফ পাওয়া যাবে এরকম। টি এর সাথে তুমি ডিসচার্জিং যদি গ্রাফ ড্র করো তাহলে হবে ইনিশিয়ালি অনেক বেশি চার্জ ছিল, আস্তে আস্তে চার্জটা কমতে থাকবে। ঠিক আছে, এখন তোমাদের যেটা কাজ জি, স্যার। থাকবে সেটা হচ্ছে বাসা থেকে এখানে তো আমি চার্জের মানটা বের করছি, তোমরা কারেন্টের মানটা বের করবা আর হচ্ছে ভোল্টেজের মান বের করবা। এই দুটো জিনিসের মান বের করে আগামী ক্লাসে আমাকে দেখাবো। সেক্ষেত্রে কারেন্টের ক্ষেত্রে ইকুয়েশনটা কেমন হবে বা এই গ্রাফটা কেমন হবে আর ভোল্টেজের ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে, এই দুইটা জিনিস, দুইটা ইকুয়েশন আর দুইটা গ্রাফ করে নেক্সট ক্লাসে আমাকে দেখাবা। ঠিক আছে, ওকে স্যার। স্যার আমাদেরকে স্যার পরের সপ্তাহে ক্লাস হবে? না না তোমাদের হচ্ছে এই সপ্তাহে শেষ ক্লাস, আর হচ্ছে ঈদের পরে হচ্ছে 2 দিন ক্লাস হবে। ঈদের পরে তোমাদের পরীক্ষা হচ্ছে 29 তারিখ থেকে, তোমাদের পরীক্ষা যেহেতু 29 তারিখ, 28 তারিখ হচ্ছে তোমাদের বন্ধ স্টাডি ডে, আর 26 আর 27 এই 2 দিন তোমাদের ক্লাস হবে। স্যার তাহলে আমাদের মিডিয়ার জন্য